স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি দাসনুভা তন্নি। কুয়েটের সংঘর্ষের ঘটনায় সবশেষ পরিস্থিতি জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, এখন পরিস্থিতি কেমন কুয়েটে, কি শান্ত হয়েছে কিনা জানাবেন আমাদের। শান্ত তো হয়নি, বরঞ্চ বলা যায় যে কোর্টের যে ভিসি সেদিকে অবরুদ্ধ রয়েছেন এবং এই যে ঝামেলাটা, বিশেষ করে এই সাংঘর্ষিক যে অবস্থান ছিল সেই সাংঘর্ষিক অবস্থানটা এখন নগরীর শিববাড়ির মোড়ে সেখানটাও ছড়িয়ে পড়েছে বলা যায়। এবং আমি যে দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটা ঘোষণা ছিল 8:30 থেকে যে খুলনা শিববাড়ি বড় জলহর ঘটনা দেন, এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখানে দেখেছি যে ছাত্র দলের যে কর্মী সমর্থক তারাও কিন্তু এখানটা, যার কারণে এই দুই পক্ষের মধ্যে একটা উত্তেজনা বিরাজ করছে। কথা বলবো, এখানে রয়েছেন যে মহানগর বিএনপি যে প্রেস উইং মিজানুর মিল্টন। আপনাকে জানতে যে আসলে এখানে তো বৈষম্যের ছাত্রদলের ঘোষণা ছিল, এখানে বিয়ের ছাত্র দলের সমর্থকরা ছাত্রদের কর্মী জড়ো হয়েছে কেন? যে আপনি জানেন যে আজকে কুয়েটে যে ঘটনা ঘটছে, কুয়েটে বিএনপির অর্থাৎ আমাদের অঙ্গ এবং সহযোগী সংগঠন ছাত্রদল তাদের প্রচারপত্র বিলি করতেছিল ক্যাম্পাসের বাইরে। আপনি জানবেন যে 3:30টার দিকে সেখান থেকে কিন্তু অতর্কিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিবিরের যে ক্যাডাররা তারা সশস্ত্র হামলা চালিয়েছে আমাদের ছাত্র দলের নেতা কর্মীদের উপরে। এবং তারা তো হামলা চালিয়েছেই, আমাদের প্রায় অর্ধশতাধিক ছাত্র এখন কিন্তু বিভিন্ন হসপিটালে চিকিৎসা নিচ্ছে। এই হামলার পরেও কিন্তু তারা থেমে নেই, তারা খুলনা শিববাড়ি মোড় দখলের ঘোষণা দিয়েছে। আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল এই হামলার প্রতিবাদে বিচারের দাবিতে ছাত্রদল এখানে অবস্থান নিয়েছে। ছাত্রদল চাচ্ছে যে শিবির পরিচয়ধারী যে সকল ক্যাডাররা ছাত্রদলের নেতা কর্মীদের উপরে অতর্কিত হামলা চালিয়েছে অচিরেই তাদের গ্রেপ্তার করা হবে। এবং যেমনটা দাবি করছে যে আসলে যে এটা সাংঘর্ষিক অবস্থা রয়েছে এবং এটা যে সুষ্ঠু সমাধান হয় এমনটাই দাবি করছেন বিএনপির পক্ষ থেকে। এটা আসলে সর্বশেষ অবস্থা। আমিরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী আমিরুল ইসলাম যুক্ত হয়েছিলেন কুয়েট থেকে, সেখানে সংঘর্ষের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের। চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগর উত্তর ও দক্ষিণ জেলার ঘোষিত 3 কমিটি ঘিরে তৈরি হয়েছে বিরোধ। চিহ্নিত চাঁদাবাজ, কিশোর গ্যাংয়ের সদস্য ও আন্দোলনে অংশ না নেয়া অনেকেরই কমিটিতে স্থান পাওয়ার অভিযোগ উঠেছে। এ কারণে কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলকে অবাঞ্ছিত ঘোষণা করেছে একাংশ। আজকের মধ্যেই কমিটি বাতিল সহ 3 দফা দাবি বাস্তবায়ন না হলে চট্টগ্রাম অচল করে দেওয়ার হুঁশিয়ারি তাদের। সোমবার রাতে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা 3 সাংগঠনিক ইউনিটের কমিটি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরপর থেকে পক্ষে বিপক্ষে শুরু হয় আলোচনা সমালোচনা। চিহ্নিত চাঁদাবাজ, কিশোর গ্যাং গ্রুপের সদস্য, ছাত্রলীগ কর্মী ও আন্দোলনে অংশ না নেওয়া অনেককেই কমিটিতে স্থান দেওয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে একাংশ। ছাত্রলীগ ও ডট গ্যাং সহ বিভিন্ন কিশোর গ্যাংয়ের ছেলেদের যুক্ত করা হয়েছে। একচেটিয়া কমিটি প্রকাশ করা হয়েছে। লিস্টেড ও সম্মুখ সারির নেতৃত্ব দেওয়া বেশিরভাগ সমন্বয়কদের সাথে অবিচার করা হয়েছে। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলকে এর জন্য দায়ী করা হয়। বিশেষ করে রাফিকেই বলবো, তুমি চট্টগ্রামের পদঘাট কোটাও এখানে চিনো না। কোন দুঃসাহস দেখিয়ে কাদের সাথে আলোচনা করে তোমরা এরকম একটি প্রহসনের বিকৃত কমিটি ঘোষণা করতে পারো? অবশ্যই হাসনাত আবদুল্লাহ ভাই দায়ী। সুতরাং এই কমিটি বাতিল না করে তাদেরকে সুযোগ করে দেওয়া হয়। আমরা হাসনাত আবদুল্লাহকে বীর চট্টলা থেকে অবাঞ্ছিত ঘোষণা করি। সংবাদ সম্মেলনের পর মিছিল করে লালখান বাজার গিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে আন্দোলনকারীরা। সেখানেও কমিটি নিয়ে স্বজনপ্রীতির অভিযোগ আনেন তারা। কেন এখন এই সময় এসে অন্য দলের পোস্টেড নেতাগুলো কেন আমাদের কমিটিতে আসছে? তারা আমাদের কথার পাত্তাই দেয় না। রাজপথ থেকে সরে যাচ্ছে আস্তে আস্তে, কেননা প্রত্যেকটা জায়গায় দেখতেছি যে আমরা কি এই বৈষম্য আমাদের নিয়ে চলতেছে, আমাদের মাথার উপর লবণ নাকি বড়ি খাইতেছে। অভিযোগ, জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া অনেককেই কমিটিতে স্থান না দেওয়ার পাশাপাশি মূল্যায়ন করা হয়নি নারীদের। একটা কোরাম হচ্ছে নানান ধরনের চাঁদাবাজি, তারপর হচ্ছে নারীদের হেনস্থার সাথে জড়িত, যেটা হচ্ছে রাফির কোরাম। এই যে 16 শহরে একটা লাইব্রেরি গঠন করার কথা ছিল, সেই লাইব্রেরি গঠন না করে সেটাকে এক প্রকার টর্চার সেল বানানো হয়েছে। সোমবার রাতে চট্টগ্রামের 3টি সাংগঠনিক ইউনিটের কমিটি ঘোষণা করে কেন্দ্র। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।
দর্শকের আগেও যেমনটি জানাচ্ছিলাম, কুয়েটের সংঘর্ষের ঘটনার জের ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় এই মুহূর্তে বক্তব্য রাখছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আমরা সরাসরি যুক্ত হচ্ছি। আমি শুধু একটা কথা বলে দিতে চাই, ইতিহাসের কিন্তু পুনরাবৃত্তি হয়। আমরা সেই 5ই আগস্ট বিকাল থেকেই কিন্তু দেখছি স্বাধীনতা এখনো আমাদের হাতে আসে নাই, কিন্তু আপনারা বাজার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আপনাদের চাঁদাবাজি শুরু করে দিয়েছেন। দেখেছি, এতদিন সহ্য করেছি যে আপনারা কোন দিকে যান, আপনারা কিন্তু আমাদের চিন্তা ভুল প্রমাণ করেন নাই। আমরা এটাই দেখতে যাচ্ছিলাম যে আপনারা কোন দিকে যান। আপনারা 5ই আগস্টের আগে আমাদের পাশে থেকে আমাদের সহযোদ্ধা হিসেবে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছেন, কিন্তু এখন তো আমাদের কাছে আপনাদের ইন্টেনশন নিয়ে প্রশ্ন উঠতেছে। আমার বন্ধু, আমার প্রিয় বন্ধু কুয়েটের, তার পা আপনারা ভেঙে দিয়েছেন। আমরা দেখেছি ঠিক একইভাবে যেভাবে 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকে নেমে এসেছিল, সেটা আস্তে আস্তে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে হয়তো নেমে আসবে। আমরা তাই সময় থাকতে আপনাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই, জুলাই কিন্তু শেষ হয় নাই, এবং যে প্রশাসন রয়েছে তারা অতি দ্রুত এর বিচার করবে। এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। মুজিববাদ, মুক্তাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং আমাদের সংগ্রামী সহযোদ্ধা জাহিদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সরাসরি বক্তব্য রাখছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাকর্মীরা। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর জনগণের অধিকার ও গণতান্ত্রিক সরকার পুনঃপ্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে, কিন্তু জাতীয় নির্বাচনের কথা শুনলে অনেক উপদেষ্টা বিচলিত হয়ে পড়েন। জাগো বাহে তিস্তা বাঁচাই কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় আন্তর্জাতিক পরিসরে তিস্তার ন্যায্য অধিকার পেতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। এদিকে তিস্তার ন্যায্য হিস্সা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে 2 দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছে লাখো মানুষ। মঙ্গলবার তিস্তা রক্ষা আন্দোলনের দ্বিতীয় দিন সকালে গণপদযাত্রা করেন পানি বঞ্চিত তিস্তা পাড়ের মানুষ। কৃষক, শ্রমিক, জনতার সাথে অংশ নেন সামাজিক, রাজনৈতিক ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। প্রায় 4 কিলোমিটার হেঁটে দুপুরে তিস্তা ব্রিজের নিচে পানিতে নেমে প্লাকার্ড উঁচিয়ে ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদ জানান তারা। সব পেশার, সব গোষ্ঠীর, সব জাতির মানুষ এখানে এক কাতারে মিলিত হয়েছি। আমরা আশাবাদী আমাদের বন্ধু রাষ্ট্র ভারত আমাদের পানির যে ন্যায্য হিস্সা সেটা দাবি মেনে নেবেন। চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের যে দুঃখ দুর্দশা লাঘবের জন্য আমরা আমাদের পানির ন্যায্য হিস্সা চাই। ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তিস্তা চরাঞ্চলের মানুষের জীবন ও জীবিকায় মারানোর জন্য এই তিস্তা মেগা প্রকল্প তারা যেন বাস্তবায়ন। তিস্তার তাণ্ডব ও জীবন যৌবন কেড়ে নেয়ার স্মৃতি তুলে ধরা হয় নাটিকার মাধ্যমে। সেই স্মৃতি মনের দুয়ারে আঘাত হানে বিষাদে। দুকুল হারানো মানুষের কণ্ঠে ভেসে ওঠে ক্ষোভ ও বঞ্চনা। ভারত চাচ্ছে না যে এটা বাস্তবায়ন হোক, আর আমরা দাবি করতেছি যেটা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। কর্মসূচি পালন করতেছি, ইনশাআল্লাহ আমরা দাবি না দেওয়া পর্যন্ত আমরা ছাড়তেছি না। গধূলির আলোতে কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বিএনপি ক্ষমতায় এলে তিস্তা মহাপরিকল্পনা অগ্রাধিকারে থাকবে। বাংলাদেশের মানুষ মনে করে প্রতিবেশী দেশের সঙ্গে প্রয়োজনে সকল অসম, অন্যায্য এবং একতরফা যে সকল চুক্তি, এগুলো পুনর্মূল্যায়ন কিংবা পুনর্বিবেচনা করা দরকার। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আগামী দিনে অবশ্যই আমরা অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সব রকম উদ্যোগ আমরা ইনশাল্লাহ গ্রহণ করব। আওয়ামী লীগের সমালোচনা করে তারেক রহমান বলেন, স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর জনগণের অধিকার ও গণতান্ত্রিক সরকার পুনঃপ্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে। গণতান্ত্রিক দলগুলোর পক্ষ থেকে জাতীয় নির্বাচনের কথা শুনলেই অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ বিচলিত হয়ে ওঠেন। জাতীয় নির্বাচন নিয়ে এক এক উপদেষ্টা এক এক রকমের বক্তব্য এই খুনি মাফিয়া চক্রের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির পথ সুগম করে দেয়। এই জন্যই বিএনপি বারবার এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাদের
কর্ম পরিকল্পনার রোড ম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছে। প্রতিবার আহ্বান জানিয়েছে। উত্তরের কোটি মানুষের দাবি আদায়ের এই আন্দোলনে সামিল হলেন তারেক রহমান। প্রতিশ্রুতি দিলেন অন্তর্বর্তী সরকার পানির ন্যায্য হিসা আদায়ে ব্যর্থ হলে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার সাথেই অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করবেন তিস্তা সমস্যার। আর তার এই প্রতিশ্রুতিতে উজ্জীবিত হয়েছে উত্তরের মানুষ। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, তিস্তা পাড়, লালমনিরহাট। জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না বলে আবারও হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় সরকার নির্বাচন আগে দিলে আওয়ামী লীগ মাথাচাড়া দিয়ে উঠবে বলে মন্তব্য তার। বিকেলে যশোর টাউন হল ময়দানে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, অতীতে মঈনুদ্দিন ফখরুদ্দিন সংস্কারের কথা বলে ক্ষমতা দখলের চেষ্টা করেছিল, কিন্তু তাদের চলে যেতে হয়েছে। বিএনপি সংস্কারের বিপক্ষে নয় জানিয়ে নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার ততটুকু পরিবর্তন করে দ্রুত ভোট আয়োজনের আহ্বান জানান মির্জা ফখরুল। এই জন্য আমরা খুব পরিষ্কার করে বলেছি যে কোনো মতেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা যাবে না। আজকে এই সভায় আমি প্রকাশ্য ঘোষণা দিতে চাই, এই দেশের মানুষ তা মেনে নেবে না। কারাবন্দী নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দিলে অন্তর্বর্তী সরকারকে বিদায় নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে জামায়াত ইসলামী। একই সঙ্গে নিবন্ধন ফেরত না দেয়ায় লাগাতার বিক্ষোভের ঘোষণা দিয়েছে দলটি। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিলে এই ঘোষণা দেন দলের নেতারা। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকারের আমলে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলাম এখনও কারাবন্দী। তার মুক্তি এবং দলের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবিতে রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ করে জামায়াতে ইসলামী। কুমিল্লায় সমাবেশে দলের নায়েবে আমির অবিলম্বে আজহারুল ইসলামকে মুক্তি দেয়া না হলে অন্তর্বর্তী সরকারকে বিদায় নিতে হবে বলে হুঁশিয়ারি দেন। যদি এটিএম আজহারুল ইসলামকে অতি সত্বর মুক্তি দেওয়া হয় তাহলে আপনারা টিকবেন কি টিকবেন না, থাকবেন কি থাকবেন না, এইটি আমরা আর পরোয়া করব না। আপনাদেরকে বিদায় নিতে হবে অথবা আজহারুল ইসলামকে অবিলম্বে মুক্ত দিতে হবে। এদিকে খুলনায় দলের সেক্রেটারি জেনারেল বলেন, দেশ স্বৈরাচার মুক্ত হলেও জামায়াতে ইসলামী এখনো বৈষম্যের শিকার। ফ্যাসিবাদের প্রতীক হয়ে বসে আছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। আমরা বলবো, আপনি এই ফ্যাসিবাদের জুলুম থেকে বাঁচার জন্য একটা সুবিচার করুন, আজহারের দণ্ডকে আপনি বাতিল ঘোষণা করুন। ঢাকায় আয়োজিত সমাবেশে জামায়াতে ইসলামীর নেতারা বলেছেন, ষড়যন্ত্র করে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে, এখন সময় এটিএম আজহারুলকে মুক্তি দেওয়ার। নেতার মুক্তির পাশাপাশি 2018 সালে আওয়ামী লীগ সরকারের বাতিল করা জামায়াতে ইসলামের নিবন্ধন দ্রুত ফেরত চান দলের আমির। অন্যথায় লাগাতার বিক্ষোভের ঘোষণা দেন তিনি। আমরা তো চাইনি, কল্পনাও করিনি এইভাবে আমাদেরকে রাস্তায় নামতে হবে। প্রিয় আজহার ভাইয়ের মুক্তির দাবিতে আমরা বাধ্য হয়েছি। আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, তার মুক্তি না হওয়া পর্যন্ত এই সমাবেশ প্রথমও নয়, শেষও নয়, সমাবেশ, বিক্ষোভ, আন্দোলন অব্যাহত থাকবে। আমির বলেন, তারা ভদ্র হলেও দুর্বল নন। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন প্রকাশের পর ভারতের ওপর চাপ তৈরি হয়েছে। এখন সরকারের অগ্রাধিকার ভারত থেকে ফিরিয়ে শেখ হাসিনাকে আইনের আওতায় আনা। কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। ইউএন রিপোর্টের পরে এবং কিছু কিছু হিউম্যান রাইটস গ্রুপের রিপোর্টের পরে প্রচুর প্রেসার তৈরি হচ্ছে এবং এই প্রেসারের একটা আপনারা ইন্ডিকেশন দেখেছেন যে একটা ইন্ডিয়া টুডে একটা সার্ভে করেছে, সেখানে দেখা যাচ্ছে যে 55% চান যে তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে, আবার 13% চাচ্ছেন যে তাকে অন্য দেশে দিতে, মানে মাত্র 16 না 17% চাচ্ছেন যে সেই ইন্ডিয়াতে থাকুক।
আওয়ামী লীগের নেতাকর্মীদের কেউ সরাসরি কোনো অপরাধ বা ফ্যাসিবাদের সাথে জড়িত না থাকলে রাজনীতি করতে পারবেন এবং নির্বাচনেও অংশ নিতে পারবেন, একথা জানিয়েছেন যুব ক্রীড়া ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ডিসি সম্মেলনে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়াটাই যৌক্তিক, তবে সরকার এবং আরও অন্যান্য রাজনৈতিক দলের ঐক্যমতের মাধ্যমে নেওয়া হবে সিদ্ধান্ত। যে যারা আওয়ামী লীগ করেছে কিন্তু কোনো প্রকার অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সাথে যুক্ত নয়, তারা ক্ষমা চেয়ে আবার মেইন স্ট্রিমে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে এবং সেই জায়গা থেকে কেউ যদি নির্বাচন করে তাতেও কোনো বাধা নেই। দর্শক, আগে যেমনটি জানিয়েছিলাম, কুয়েটের সংঘর্ষের ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই মুহূর্তে সেখানে কথা বলছেন সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি বক্তব্যে। তারা কি দেখতে চায়? শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কেমন রাজনীতি করতে চায়? তারা কি চায়? আপনারা শিক্ষার্থীদের জন্য যদি রাজনীতি করতে চান, তাহলে আপনাদের শিক্ষার্থীদের ভাষায় কথা বলতে হবে, তাদের মতের সাথে চলতে হবে, তাদের পথে চলতে হবে। কিন্তু আপনারা যদি আবার ক্যাডার পলিটিক্স করতে চান, আবার ছাত্রলীগ করতে চান, হল দখল করতে চান, সিট বাণিজ্য করতে চান, চাঁদাবাজি করতে চান, টেন্ডারবাজি করতে চান, আপনার পরিণত হবে সাদ্দামের মতো, আপনাদের পরিণত হবে আনারের মতো। গত 16 বছরে আপনাদের বিরুদ্ধে যে নির্যাতন হয়েছে, এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ আপনাদেরকে যেভাবে নির্যাতন নিপীড়ন করেছে, আপনারা মজলুম ছিলেন, আপনারা জালিম হইলেন না। আপনারা মজলুম ছিলেন, আপনারা জালিম হইলেন না। আপনারা মজলুম ছিলেন। মজলুম যখন জালিম হয়ে ওঠে, তখন পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যায়। প্রিয় সহযোদ্ধা, আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো, শিক্ষার্থীদের প্রতি আমাদের কমিটমেন্ট রয়েছে, আমাদের সমন্বিত কমিটমেন্ট রয়েছে। আমরা শিক্ষার্থীদেরকে, আমরা গত 16 বছর ধরে যেই ক্যাম্পাসের জন্য আমরা লড়াই করেছি, ছাত্রলীগের বিরুদ্ধে যেভাবে আমরা লড়াই করেছি, আমরা চাই না শিক্ষার্থীদের আবার বাক স্বাধীনতা হরণ করা হোক। নতুন নতুন বই প্রকাশের মাধ্যমে জমে উঠছে বাংলা একাডেমি আয়োজিত অমর 21 বইমেলা। তবে মেলার সরহদ্দি উদ্যান অংশে তরুণ লেখকদের মিলনস্থান লিটল ম্যাক চত্বর অনেকটাই শুনশান। এক সময়ের বইমেলার অন্যতম আকর্ষণ লিটল ম্যাক চত্বরটিতে বেশিরভাগ স্টলই এখন ফাঁকা, নেই লেখকদের আড্ডা, গান। বইমেলায় একসময় তরুণ লেখক ও পাঠকের পদচারণায় মুখরিত থাকা লিটল ম্যাগ হারিয়েছে তার জৌলুস। আগের মতো লিটল ম্যাগ কর্নারের পাঠক লেখকের আনাগোনা না থাকায় অনেকটাই নিষ্প্রভ এই চত্বর। 2006 থেকে চলে আসা লিটল ম্যাগের পরিসর বড় হলেও বাড়েনি এর জনপ্রিয়তা। এবার 130টি লিটল ম্যাগকে স্টল বরাদ্দ দেয়া হলেও অর্ধেকের বেশি স্টলে ছিল না বইয়ের পসরা, ছিল না লেখকদের আড্ডা, গান। লিটল ম্যাগ দেখছেন অনেকই বন্ধ। এটাও একটা হতে পারে যে এখানে সবই বন্ধ থাকে, মাঝখানে 2-1টা থাকে, এর জন্য কেউ হয়তো বা ঢোকে না। এটা আমাদের লিটল ম্যাগের যারা স্টলের মালিক আছে তাদেরও ব্যর্থতা। স্টল কিছু কম, স্টলগুলো নেই এবং যে জনসমাগমটা হতো আমাদের পরিচিত বা যাদের সাথে, মানে বইমেলা তো বাঙালির প্রাণের মেলা, এখানে বই কেনা, বই পড়া, বই নিয়ে আড্ডা, লেখকদের সাথে দেখা, মানে আমাদের একটা কিন্তু নিজস্ব আড্ডা হতো, কিন্তু সেটা এবার মিস করছি। লিটল ম্যাগাজিন তো আসলে আড্ডার জায়গা, আড্ডা থেকে একটা নতুন পত্রিকা বা নতুন একটা আইডিয়া তৈরি হচ্ছে, সেখান থেকে সংখ্যা তৈরি হচ্ছে এরকম করে, কিন্তু এই গ্যাপটা তৈরি হয়েছে যে সম্পাদক নিজেই আসতেছে না। সংশ্লিষ্টরা বলছেন, একদিকে যেমন মানসম্মত পাঠক লেখক কমেছে, অন্যদিকে তেমনি অনেকেই ঝুঁকেছেন বই আকারে প্রকাশের দিকে। সেই আকর্ষণটা আসলে সত্যি সত্যি কমছে, অনেকেই প্রকাশনার সাইডে চলে গেছে, যে কারণে ম্যাগাজিনের সেই যে আগের দিনের, হ্যাঁ তবে একেবারে জিরো হয়ে গেছে তা না, আছে এখন নতুন নতুন কবি লেখকরা সাহিত্যের আতুরঘর সেই লিটল ম্যাগাজিন থেকেই বের হয়ে আসে। লেখাও খুব একটা মানে সংকলিত হচ্ছে না, সে কারণে লেখকদেরও আড্ডা খুব কম। আগে একটা সময় তো লেখকরা আড্ডা দিতেন, গান টান গাইতেন, যে যার মতো আড্ডা টাড্ডা দিতেন। লিটল ম্যাগ তো এরকমই, হয়তো কোনো বছর নিয়মিতভাবে হয়তো দুটোও করতে পারে নাই, বছরে একটা করেছে। হ্যাঁ, হয়তো সে অন্য সময়ে হয়তো মেলায় আসতো, কিন্তু এই মুহূর্তে আসতে পারে নাই। প্রথা বিরোধী প্রকাশনার কারণে পরিচিত লিটল ম্যাগে এবার সাহসী ও সংস্কারপন্থী লেখকদের প্রকাশনের সংখ্যা কমে যাওয়াকেই দুষছেন লেখক পাঠকেরা।
সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার সরাতলা গ্রামের বাদ্যযন্ত্র নিষিদ্ধ করে স্ট্যাম্প টাঙিয়ে দিয়েছে গ্রামের সমাজপতিরা। একই সাথে ওই গ্রামে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয় তৃতীয় লিঙ্গের মানুষ ও হকারদের। আর এটি বাস্তবায়নে 100 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে প্রশাসনকে না জানিয়ে নির্দেশনা দেওয়া হয়। সেই স্ট্যাম্পের ফটোকপি সাটিয়ে দেওয়া হয় গ্রামের বাড়ি ও 10টি ব্যবসা প্রতিষ্ঠানের দেয়ালে দেয়ালে। তবে বিষয়টি জানাজানি হলে সকালে তা সরিয়ে ফেলা হয়। ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার ফলসি ইউনিয়নের একটি গ্রাম সরাতলা। 1 সপ্তাহ ধরে গ্রামের দেয়ালে দেয়ালে একটি নোটিশ লেখা, সরাতলা গ্রামে সব ধরনের বাদ্যযন্ত্র ও হকার নিষিদ্ধ। তৃতীয় লিঙ্গের মানুষও গ্রামটিতে ঢুকতে পারবে না। এ নিয়ম অমান্য করলে গুনতে হবে জরিমানা, এমনকি বাবা মায়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নোটিশের শেষ অংশে গ্রামবাসীর পক্ষে 18 জন সই করেছেন। তাদের মধ্যে রয়েছেন জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতি, শিক্ষক, ইমাম ও সমাজসেবক। এ বিষয়ে মঙ্গলবার হরিণাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন স্ট্যাম্পে সই করা 4 ব্যক্তিসহ সরাতলা গ্রামের 8 জন। সমাজপতিদের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ জেলা উপজেলার সংস্কৃতির প্রেমী মানুষ। হকারি টকারি কিংবা মাইকটা একটু কম বেশি বাজাচ্ছে, হাল খাতা টাতা রোজগার বন্ধ হয়ে যাচ্ছে না। ওসমান গনি উনি মারা গেছে, কিছুদিন অসুস্থ ছিল। তার বাড়ির পাশে একটা বাগানের ভিতরে ছেলে পেলে ওই পিকনিক করতেছিল, বক্স এনে বাজাচ্ছিল, বন্ধ করে না। আর পক্ষ যায় এ কয় যে তোকে বন্ধ করতেই হবে, সে অসুস্থ মানুষ, তার বাড়ির পাশে তোরা এইভাবে বাজনা বাজাচ্ছিস, তার ভালো লাগছে না। এটি আইন বিরোধী জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত সেটা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার যে বিষয়, যেহেতু এখনো তদন্ত পর্যায়ে আছে বিষয়টা, আমরা তো এখনো কোনো ধরনের কনক্লুসিভ কোনো ইয়াতে যেতে পারি না। বিষয়টি জানাজানি হলে নোটিশটি সরিয়ে ফেলা হয়। ডিবিসি নিউজ ডেস্ক। শুরু হচ্ছে সঙ্গীত বিষয়ক রিয়েলিটি শো বিশ্বজুড়ে বাংলা গান। যুক্তরাষ্ট্র ও কানাডা ভিত্তিক টিভি চ্যানেল এটিভি ইউএস এর বাংলাদেশের যাত্রা উপলক্ষে এই আয়োজন। আশা মাল্টিমিডিয়া আয়োজিত সংবাদ সম্মেলনে বিশ্বজুড়ে বাংলা গানের লোগো উন্মোচন করা হয়। এতে উপস্থিত ছিলেন হামিন আহমেদ, ফাতেমাতুজ জোহরা, ফাহমিদা নবী, কানিজ আলমাস খান, নীরব, রুনা খান সহ এক ঝাঁক তারকা। এ সময় আগামী 23শে ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এটিভি ইউএসএ আইকনিক সেলিব্রেশন অ্যাওয়ার্ডের বিস্তারিত জানান আয়োজকরা। এছাড়াও আমেরিকা বাংলাদেশ কারি অ্যাওয়ার্ডের ঘোষণাও দেন আয়োজকরা। আয়োজন শেষ হয় আশা মাল্টিমিডিয়া প্রযোজিত টেলিফিল্ম ফাদের প্রেম প্রদর্শনের মধ্য দিয়ে। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।